সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। অনেকে আমাদেরকে কমপ্লেন করছেন মার্কেট নিয়ে কেন আমরা কিছু বলছি না, কোনো আপডেট দিচ্ছি না। বিভিন্ন সময় আমরা মার্কেটের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমালোচনা করেছি, সময় সময় বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রতিবাদও করেছি। কিন্তু আমার একটা রিয়েলাইজেশন হলো, বাংলাদেশ হচ্ছে এমন একটি রাষ্ট্র যেখানে সফট পাওয়ারে কিন্তু কোনো কাজ হয় না। যেই বিষয়গুলো নিয়ে আমরা মুখে মুখে প্রতিবাদ করি, সমালোচনা করি, এই বিষয়টিকে আমি সফট পাওয়ার বলছি। আর হার্ড পাওয়ার হচ্ছে এই যে রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট মুভমেন্ট হলো, যেখানে অন্যায়ের বিরুদ্ধে বুলেট উপেক্ষা করে ফোর্স অ্যাপ্লাই করা হলো। সো বাংলাদেশে আলোচনা, সমালোচনা কিংবা প্রতিবাদ এগুলো মুখে মুখে করে কোনো কিছুই অর্জিত হয়নি। সো বন্ধুরা, এই কারণেই আসলে চুপচাপ বসে বসে নাটক দেখা ছাড়া এখন আর কিছুই করার নেই। আর বাংলাদেশের পুঁজিবাজার হলো সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইনের মতো, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। আমরা বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম শেয়ার বাজারের মান উন্নয়নের জন্য ৫,০০০ কোটি টাকার একটা ফান্ড অন্তত যেন সরকার বরাদ্দ করে। পরিশেষে বর্তমান সরকার সদয় হয়ে ৩,০০০ কোটি টাকা আইসিবিকে দিয়েছিল। কিন্তু শুনলাম আইসিবি সেই ফান্ড থেকে ২,০০০ কোটি টাকা লোন পরিশোধ করলো। এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থকে উপেক্ষা করে পুঁজিবাজারে লিকুইডিটি সাপোর্ট না দিয়ে আইসিবি কেন ২,০০০ কোটি টাকা লোন পরিশোধ করতে ব্যবহার করলো, এটা আমার বোধগম্য নয়। বাংলাদেশের ক্ষেত্রে এখন নতুন যে ট্রেন্ডটি চালু হয়েছে কিংবা যে সংস্কৃতিটি চালু হলো, দিস ইজ অ্যান এরা অফ হিউজ মানি প্রিন্টিং। কমার্শিয়াল ব্যাঙ্কগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে ব্যাংকের টাকা লুটপাট করবে, আর সরকার টাকা ছাপিয়ে তাদেরকে রেস্কিউ করবে। আর বছর শেষে আপনি অক্লান্ত পরিশ্রম করে যে টাকাটা সেভ করবেন, সরকার টাকা ছাপিয়ে সেই টাকার মান পুরোপুরিভাবে ডাইলিউট করে দেবে। এ যেন বাংলাদেশ নামের রাষ্ট্রে জন্মগ্রহণ করাই এক ধরনের অভিশাপ। আপনি যদি একজন কেরিয়ার সচেতন ব্যক্তি হয়ে থাকেন, একটা ইউনিভার্সাল ভ্যালু হচ্ছে উই অল ওয়ান্ট টু গ্রো। সো অক্লান্ত পরিশ্রম করে বছর শেষে আমরা যে টাকাটা সেভ করি, সে টাকাটা পরবর্তীতে ইউটিলাইজ করে আমরা কিছু একটা করার চেষ্টা করি। আর এই টাকাটা আমরা ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে পারি। কিন্তু একটি বিষয় আপনারা চিন্তা করে দেখুন, ধরুন আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এখানে পড়াশোনা করেছেন, এখানে চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্য করছেন। পাশাপাশি আপনার একজন রিলেটিভ সে আমেরিকাতে জন্মগ্রহণ করলো, সেখানে পড়াশোনা করছে, সেখানে চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্য করছে। আর পরিশ্রম করে যে টাকাটা আপনারা দুজন উপার্জন করছেন, বছর শেষে আপনি বাংলাদেশ মার্কেটে ইনভেস্ট করছেন, আর আপনার সেই রিলেটিভ আমেরিকান ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছে। আর এভাবে গত এক যুগ ধরে যদি আপনার সেই রিলেটিভ আমেরিকান ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে থাকে, আর আপনি যদি গত এক যুগ ধরে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে থাকেন, আর এই দুটি পোর্টফোলিও যদি বর্তমান সময়ে একসাথে রাখা হয়, তাহলে দেখবেন আপনার সেই রিলেটিভ তিনি হয়তো S&P 500-এ ইনভেস্ট করেছে কিংবা নেসডেক 100-এ ইনভেস্ট করেছে। পাশাপাশি যদি দুটো পোর্টফোলিও রাখা হয়, তাহলে হয়তো দেখবেন ওনার পোর্টফোলিওতে গ্রোথ হয়েছে 5x থেকে 8x, আর আপনার পোর্টফোলিওতে তেমন কোনো গ্রোথ নেই। গত এক যুগ ধরে এই মার্কেট ইনফ্লেশনকে পর্যন্ত বিট করতে পারেনি, বরঞ্চ বিভিন্ন রকম সার্কামস্টেন্সের কারণে আপনার পোর্টফোলিও হয়তো 30 থেকে 40% নেগেটিভ হয়ে আছে। বাংলাদেশের পুঁজিবাজার যেন বিনিয়োগকারীদের জন্য একটি অভিশপ্ত বাজারে পরিণত হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ একটি ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণ কেন আমেরিকান ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করার রাইট থেকে বঞ্চিত হচ্ছে, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত এবং চায়না তাদের জনগণ কিন্তু আমেরিকান ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার সুযোগ পাচ্ছে। সো আমি যেটি বলতে চাইছি, বাংলাদেশের মতো একটি দেশে টাকা ইনকাম করার অপরচুনিটি কিংবা স্কোপ খুবই লিমিটেড এবং ন্যারো। আর বর্তমানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো, সার্ভাইভাল হচ্ছে একটা বিগ কোশ্চেন বর্তমান বাংলাদেশে। আর ক্যাপিটাল মার্কেট নিয়ে আসলে খুব বেশি কিছু বলার মতো এখন নেই। আমরা বিভিন্ন আলোচনায় এর আগে আপনাদেরকে বলেছিলাম, ভালো মানের স্টকগুলো ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করতে থাকুন।
যেটা আশা করছি বাংলাদেশে ধীরে ধীরে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। সত্যিকার অর্থে আপনাদের মতো আমিও এখন ফ্রাস্ট্রেটেড বাংলাদেশের মার্কেট নিয়ে। এখন বাংলাদেশের ভাগ্যে কোনো কারণে যদি দুর্ভিক্ষ লেখা থাকে, সেই পথ দিয়ে আমি আপনি সবাইকেই কিন্তু হেঁটে যেতে হবে। পরিশেষে সুনীল দাস সেই কবিতার লাইনটি আরও একবার বলে বিদায় নেব। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।